64 জেলার আইন শৃঙ্খলা দুর্নীতি সুশাসন তদারকি করবেন 30 মন্ত্রী প্রতিমন্ত্রী হুইপ, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন। আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে সরকার, অভিযোগ জামায়াতের। সংসদ থেকে ওয়াকআউট, মক্কা জোট ইতিবাচক বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং বিশ্ববাজারে বাংলাদেশ থেকে সমরাস্ত্র রপ্তানি সম্ভব বললেন সেনাপ্রধান। প্রতিরক্ষা প্রযুক্তি আধুনিকায়নে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। দল নিরপেক্ষতা ভাবেই নিজ দায়িত্ব পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে একথা বলেন তিনি। বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারোর প্রতি তার কোনো রাগ অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল অপচয় রোধের আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি, এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। দেশের প্রতি, মানুষের প্রতি যেন আমরা গভীর ভালোবাসা, সম্মান ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে আনুগত্য রাখতে পারি, সেই বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। দেশের 64 জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি সমন্বয়ে 30 মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত এসব মন্ত্রী প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াত ইসলামী। দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়ন কার্যাবলী পর্বে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, দেশ জুড়ে লোডশেডিং ও ভুতুরে বিলের বিপর্যস্ত সাধারণ মানুষ। গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেক কলকারখানা বন্ধ হয়েছে, এতে অনেকেই বেকার হয়েছেন। সংকট মোচনের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। সরকার গণভোটের রায় বাস্তবায়ন করেনি। এসব বাদ দিয়ে সংসদে আলোচনা অর্থহীন। পরে ব্রিফিংয়ে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন, বিরোধী দলের প্রতি সরকারের আচরণ আওয়ামী লীগের চেয়েও খারাপ। জনগণের সাথে যে বিট্রাল, এটা আমরা শরিক হতে চাই না। আমরা আগেও প্রটেস্ট করেছি জনগণের জন্য, আজকেও জনগণের স্বার্থে আমরা এই বিলে কোনো ধরনের ডিসকাশন, হিয়ারিং বা কোনো কিছুতে আমরা পার্টিসিপেট না করে আমরা আজকে বয়কট করে আসছি এবং বলেছি এই বিলকে আমরা শুনবো না, এই বিলকে আমরা আলোচনায় যাব না, এই বিলকে আমরা শতভাগ প্রত্যাখ্যান করছি। এদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, সৌদি, পাকিস্তান, তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তবে এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন বিজন কুমার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্রনীতি ও আগামী দিনের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়। শুভকামনা ব্যক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে দেশে খুন, ছিনতাই ও মব অনেকটাই কমেছে। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরেন। খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা, বর্তমান সরকারের সময়ে
2332টা, 300-র বেশি কমেছে মাননীয় স্পিকার। দলীয় ভিত্তিতে নিয়োগের তদন্ত চলছে উল্লেখ করে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কথাও জানান তিনি। দলীয় ভিত্তিক নিয়োগ যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেই জন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা উদ্ধারের জন্য, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেওয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা সকল লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে, এগুলো উদ্ধার করতে পারবো। এদিকে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি, পাকিস্তান, তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে যোগদানের আহ্বান জানালে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি অতি ব্যয় রোধে মেট্রো রেল প্রকল্পের ব্যয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানান। এবং সেগুলো যথাসম্ভব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে কোন রকম অতি ব্যয়ের সুযোগ না রেখেই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সংসদের তৃতীয় অধিবেশনে গুম প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষা সহ বেশ কয়েকটি আইন পাশ হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্ব স্ব এলাকায় উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমানুষের জন্য বিএনপি সরকার কাজ করছে বলেও জানান চিফ হুইপ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম বসে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সদস্যদের জন্য নির্ধারিত কক্ষে। এরপর সংসদের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তুলে ধরেন সরকার প্রধানের দেয়া বিভিন্ন দিক নির্দেশনার কথা। গত 55 বছরের ইতিহাসে সংসদে বিরোধী দলের কোন নেতা সভাপতির পদে ছিলেন না। একমাত্র কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। গত 55 বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাওয়ার্ডস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাওয়ার্ডস কমিটি যে করেছেন সেটা আমাদের নতুন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পারিবারিক সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উত্থাপন করা হবে বলেও জানান চিফ হুইপ। বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে বিরোধী দলেরও সহযোগিতা প্রয়োজন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিল হাতে পেয়েছি, যেমন ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, তারপর গুমের সংক্রান্ত বিষয়ে আইন, মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আইন। এই 3টা আইন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যেটা আজকে উত্থাপিত হবে। আর আরও 2-3টা আইন আমাদের আসবে, যেটা আমরা হয়তো প্রিপারেশন নেব। সেই অনুযায়ী আমাদের সংসদ কতদিন চলবে সেইটা আমরা কাজ করব। সংসদীয় কমিটিতে আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ। গণমানুষের জন্য বিএনপি সরকার কাজ করছে বলেও জানান নুরুল ইসলাম মনি। এই দেশের গণমানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে আমরা যেন মানুষের মধ্যেই যেন আমাদের ভালোবাসাটা থাকে, আমরা যেন বিশ্বাস করে তাদের সরকার এই সরকার এসছে এবং তাদের সরকার সকল সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশ পুনর্গঠনে সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। এজন্য সব রাজনৈতিক জোট ও পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজনে একথা জানান তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ধৈর্য ধরে কাজ করার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। আমাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি তার আলোকে সারা দেশের মানুষের জন্য আপনারা দেখেছেন যে কিছু কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এই কর্মসূচিগুলি যুগান্তকারী, এগুলো যখন যথাযথভাবে কার্যকর হবে তখন অনেক মানুষের অনেক সমস্যার সমাধান হবে।
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন না হওয়ায় গোয়েন্দা সংস্থার তদন্ত নিয়ে সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দুপুরে রংপুরে দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি গোয়েন্দা সংস্থার তদন্তের ধীরগতি নিয়ে কথা বলেন। এ সময় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোকদের পদায়নে বিএনপির কঠোর সমালোচনা করেন মিয়া গোলাম পরোয়ার। হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল না। সব জায়গাতে আপনি আপনার দলীয় লোক দিয়ে দিলেন, আবার স্লোগানে বলেন যে সবার আগে বাংলাদেশ। তো এই সিদ্ধান্ত কি প্রমাণ করে? সবার আগে বিএনপি। বিভিন্ন জায়গায় প্রশাসক দিয়েছেন, প্রশাসন চালাতে গিয়ে তারা এখন এমন শাসন চালাচ্ছেন যে সেই এলাকার নির্বাচিত এমপি যারা, তারাও এখন দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছে। নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার আগে সেপ্টেম্বরে ঘোষণা করা হবে তফসিল। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। এ সময় জাতীয় নির্বাচনের চেয়েও ভালো ভোট উপহার দেওয়ার প্রত্যয় জানান সিইসি। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন সিইসি ও 3 কমিশনার। পরে বিকেলে এ নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন সহ সব বিষয়ে ইসিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। এখন আমি যে চেয়ারে বসছি, আমারও তো নিউট্রালি বিহেভ করতে হবে সবকিছু, এবং আপনাদেরকে যাবতীয় সহযোগিতা আমার পক্ষ থেকে আপনারা পাবেন। আপনারা যে কোনো বিষয়ে আপনারা যেটা চাচ্ছেন যে নিরপেক্ষতা আপনাদের কাছে কাম্য, আমিও চাই। সেপ্টেম্বরে তফসিল ও নভেম্বরে নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। ঠাকুরগাঁওয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটা আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এই 90 দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁও আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। জাতীয় নির্বাচনের চেয়েও গ্রহণযোগ্য ভোট আয়োজনের আশ্বাস দেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এখানেও ঢোকানোর জন্য আমরা প্রপোজাল তো অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছে আমাদের। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শোষণ, বঞ্চনা, ফ্যাসিবাদ ও নিপীড়ন বিরোধী লড়াইয়ে জাতীয় কবির লেখনী আজও বড় অনুপ্রেরণা হয়ে আছে বলে যা মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কাজী নজরুলের অনবদ্য সৃষ্টিকর্ম অবিচার, অনাচারের বিরুদ্ধে চপেটাঘাতের মতো, যা গণতান্ত্রিক সব আন্দোলনের ক্ষেত্রে বিরাট অনুপ্রেরণার উৎস। বৃহস্পতিবার সকালে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন রাজীব আহমদ। বলবীর বল উন্নত মমশী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যায়, অবিচার আর পরাধীনতার বিরুদ্ধে যার কলম ছিল অগ্নিশিখার মতো, তিনিই কাজী নজরুল। শোষণ, উৎপীড়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় জাতীয় কবিকে প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যখন দেখি চারিদিকে হতাশা ছেয়ে গেছে, ফ্যাসিবাদ ব্যাপৃত হয়েছে আমাদের দেশের আকাশে, তখন আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে কাজী নজরুল ইসলাম। কবির দ্রোহের চেতনা শুধু তার সময়েই সীমাবদ্ধ থাকেনি, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও তার কবিতা ও গান প্রতিবাদের শক্তি জুগিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানেও আন্দোলনকারীদের মধ্যে নজরুলের কবিতা ও দ্রোহের চেতনা নতুন করে অনুরণিত হয়েছে। যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। নজরুল দিয়েছে এক বড় শক্তি। বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভা কবি নজরুল। প্রেম, দ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গান গেয়েছেন সৃষ্টিশীল জীবন জুড়ে।
তার গল্প তারপরে তার কবিতা, তার ছোট গল্প, উপন্যাস, তার গান, শ্যামাসঙ্গীত, গজল, হামদ, নাত সব কিছুতেই তাকে ছাড়িয়ে দিতে কেউ পারেনি। যে কবিতাই পড়ি না কেন, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির জন্য কবির কবিতার কোনো অনুরূপ বা বিকল্প তৈরি হয়নি। তার যে মানবতা বোধ, এগুলো যদি আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই দেশ সত্য সুন্দরের পথে এগিয়ে যাবে, ন্যায়ের পথে এগিয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্যের আকাঙ্ক্ষা, স্বাধীনতার স্বপ্ন আর মানুষের মর্যাদার প্রশ্নে তার অবস্থান আজও সমভাবে প্রাসঙ্গিক। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাহাঙ্গীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পলাতক ধনঞ্জয়কে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে 27 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নাজমুল ইসলামের প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলাসহ বেশ কয়েকটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসব মামলাকে ঘিরে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তৎকালীন সরকারের বিভিন্ন দপ্তরের সাবেক মন্ত্রী, এমপি ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। এ সময় এজলাসে স্বামীর মৃত্যুর কারণ দেখিয়ে আবেগ আপ্লুত হয়ে নিজের জামিন আবেদন প্রত্যাহারের কথা জানান সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি। স্বামীর পাশে থাকার জন্যই উনি যেহেতু জামিনের আবেদন করেছিলেন এবং তার স্বামী যেহেতু ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, সে কারণে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবেগ আপ্লুত হয়ে তিনি ট্রাইব্যুনালে বলেছেন যে তিনি তার জামিন আবেদন প্রত্যাহার করতে চান। মানবতা বিরোধী অপরাধের মামলায় 13 আসামির তদন্ত এখনও চলমান জানিয়ে প্রসিকিউটর গাজী HM তামিম জানান, প্রসিকিউশনের আবেদনে আরও 3 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। 13 জন আসামির বিরুদ্ধে তদন্ত এখনো অব্যাহত আছে। এই মামলায় আমরা আরও 3 মাসের জন্য সময় বর্ধিত আবেদন করেছিলাম, যেন সকল তদন্ত একসাথে আমরা শেষ করে ফেলতে পারি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে 17 সেপ্টেম্বর 2026 তারিখে এই মামলার পরবর্তী দিন ধার্য করেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক ধনঞ্জয় কুমারকে গ্রেপ্তার করে হাজিরের জন্য পরবর্তী তারিখও নির্ধারণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল। এই ফরমাল চার্জের উপরে শুনানি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন। অপরদিকে 2015 সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 27 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যায়, তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই দিন জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে তাইম হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলায় আগামী 20 সেপ্টেম্বর যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে রাষ্ট্রায়ত্ত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের 54.99 একর জমিসহ সব সম্পত্তি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF এর আধুনিকায়নের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সমরাস্ত্র শিল্পকে রপ্তানিমুখী করে বৈদেশিক মুদ্রা অর্জনের উপর গুরুত্ব আরোপ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা গেলে বাংলাদেশ বিশ্ববাজারে সমরাস্ত্র রপ্তানিতে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে। আর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির প্রতিরক্ষা প্রযুক্তির আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোক এর কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এটা থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে
you are placing your country at a different league, at a different height, at a different level. মালয়েশিয়ায় 3 দিনব্যাপী অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিশেষ এ অভিযানে 528 অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে 245 জনই বাংলাদেশি। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান। নিউ স্ট্রেটস টাইমসের খবরে বলা হয়, গত 25 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত দেশের 8টি নির্মাণ স্থলে অপসাসার নামক এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার 119 জন, ভারতের 23 জন, মিয়ানমারের 100 জন, নেপালের 4 জন এবং অন্যান্য দেশের 37 জন নাগরিক রয়েছেন। আটকদের তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। 64 জেলার আইন শৃঙ্খলা দুর্নীতি সুশাসন তদারকি করবেন 30 মন্ত্রী প্রতিমন্ত্রী হুইপ, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন। আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে সরকার, অভিযোগ জামায়াতের। সংসদ থেকে ওয়াকআউট, মক্কা জোট ইতিবাচক বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং বিশ্ববাজারে বাংলাদেশ থেকে সমরাস্ত্র রপ্তানি সম্ভব বললেন সেনাপ্রধান। প্রতিরক্ষা প্রযুক্তি আধুনিকায়নে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।